Now I would request Professor Guha to enlighten us with his reflection on Tagore. Few words. Actually, till yesterday evening, I had no idea that I have to speak on Tagore. I was asked that I was invited to come here, and I was told that will be given a prize, to the Tagore Prize, but I had absolutely no idea. So I was trying to scribble a few lines while Ashok was speaking, just to add a footnote to what Ashok said just now. So brilliant, the presentation as usual. Uh, just a footnote, Rabindranath wrote a very important letter in 1929, the year Pathir Panchali was published. Very important year. The calendar is the most eloquent thing in the world. 1564, a man is born, William Shakespeare. Another man has died. His name is Michelangelo. Fantastic. Balzac dies, Maupassant is born. It's wonderful replenishment by nature. তো যেটা বলার 29 সালে পথের পাঁচালী প্রকাশিত হলো, সেই বছর একটা ছোট্ট ছেলে, 10 বছর বয়স, তার নাম সত্যজিৎ রায়। 10 না, আরও 8 বছর, হ্যাঁ 8 নয়, হ্যাঁ, তার সত্যজিৎ রায়ের কাছে, রবীন্দ্রনাথের কাছে যাওয়ায় রবীন্দ্রনাথ সে বিখ্যাত চিঠিটা লেখেন যে ঘরের কাছের শিশির বিন্দুটাকে দেখলাম না, সারা পৃথিবীটাকে দেখলাম। এবং দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি রে ডিড ইন হিজ ফিল্মস, দ্য ডিটেল, rediscovering his own in the discourse that was long awaited. But more important, the same year, Rabindranath wrote to Shishir Bhaduri's brother, Murari Bhaduri, চলচ্চিত্রকে সাহিত্যের দাসত্ব থেকে মুক্ত না করলে তাতে সৃজনশীলতা আসবে না। অত আগে 1929 সালে লিখছেন সাহিত্যের slavery to literature. And that's what Ray did once again. So it's very important, this connection, interconnection. বাংলায় একটু বলি যে এই লাইনটা তো সকলেই জানেন, সেটা হচ্ছে দুয়ারে এঁকেছি রক্তরেখায় পদ্ম আসন, সে তোমারে কিছু বলে। দুয়ারে এঁকেছি রক্তরেখায় পদ্ম আসন, সে তোমারে কিছু বলে। কিছু বলে না। রবীন্দ্রনাথের এইসব অনুরণন কি আমাদের কিছু বলে? তাকে আমরা বাইরে দাঁড় করিয়ে রেখেছি। শিক্ষা নিয়ে তার ভাবনা, মানুষ নিয়ে তার ভাবনা, পৃথিবী নিয়ে তার ভাবনা, জাতীয়তাবাদ নিয়ে তার ভাবনা, সমস্ত কিছুকেই আমরা দূরে একটা অভিলেখাগারে বন্দি করে রেখেছি, আর্কাইভে। তাকে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করে আমাদের জীবনের মধ্যে অন্তঃসূত করতে পারিনি। এ আমাদের সকলের ব্যর্থতা। না হলে আজকের এই অবস্থায় পৌঁছতে হতো না। শিক্ষা সম্পর্কে লিখেছেন, আমরা স্তূপ উঁচা করিতেছি, নির্মাণ করিতেছি না। We are piling up, but we are not creating. We are not constructing anything. That's what he said long ago. বিশ্বভারতী মানে কি? বিশ্বের মধ্যে ভারত, ভারতের মধ্যে বিশ্ব। এই কথাটা বিশ্বভারতীর উপাচার্যরাও জানে কিনা আমার সন্দেহ। বিশ্বের মধ্যে ভারত, ভারতের মধ্যে বিশ্ব ডুবে রয়েছে, আবিষ্কার করতে হবে। কি সুন্দর এই মানুষটার ভাবনা! এই দুঃখদগ্ধ সময়ে মৃত্যু অতিক্রান্ত জীবনকে ধরতে পেরেছে এমন পূর্ণতা দিয়ে কে আছে এই পৃথিবীর ইতিহাসে? বলেছেন ঘরে বাইরে নিখিলেশের গলায়, আমি জীবনপুরের পথিক। একটা গান আছে না, জীবনপুরের পথিক রে ভাই? বলেনি যে রবীন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে, শটান। আমি জীবনপুরের পথিক। কে বলছে নিখিলেশ ঘরে বাইরেতে? ঘরে বাইরে পড়ারও সময় হয়নি। দুঃখের ভিতর দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি দুঃখের চেয়ে বড়। দুঃখের ভিতর দিয়ে যে মুক্তি আসে, সে মুক্তি দুঃখের চেয়ে বড়। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের এই জার্গন ইনফেক্টেড সময়ে, সেটা কি? বলিটা যেন বাটখারা না হয়। এর চাইতে সুন্দর কথা আমি কোথাও শুনিনি।
বুলিটা যেন বাটখারা না হয়। We shouldn't measure things with jargons. আর কি বলেছেন? The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes. The real voyage of discovery consists in not seeking new landscapes. নতুন দৃশ্যপট খুঁজে বের করা নয়, নতুন চোখে দেখা, দেখার দৃষ্টি শঙ্খ ঘোষ বলেন। অল্ডাস হাক্সলি বলেন দ্য আর্ট অফ সিইং, চশমা ছাড়া দেখা। If you remember the last scene of one of the last scenes of Satyajit Ray's Nayok, Sharmila has taken off her glasses and looks at Nayok without glasses. Very important. Beginning to see through at last. যে দেশে গেছেন বাঁচার জন্য নতুন রসদ খুঁজেছেন, তার উদাহরণ দিল। প্যাশন প্লে জার্মানি থেকে শিখে এসেছেন। জাভায় না গেলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় না গেলে আমরা নৃত্যনাট্যগুলো পেতাম না। কতটা দেশে গেছেন? 1878 সাল থেকে 1932 অব্দি 34টা দেশে গেছেন জাহাজে করে। আমরা কল্পনা করতে পারি? Do you know that he was the most widely traveled poet in the history of humanity? Have you ever thought of it? কেউ কটা কবি কটা দেশে গেছে? শেক্সপিয়ার বেচারার সময় হয়নি, মার্লো গেছে পেছন পেছন একটা কনস্টেবল, because he may have killed someone, and yes, he might have killed someone, and he was obviously a counterfeiter. রুমমেট টমাস কিড বলেছে পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যা ক্রিস্টোফার মার্লো করেনি। তো কটা দেশে আর যাবে ভয় ভয়ে? তো সেখানে রবীন্দ্রনাথ একই দেশে বারবার যাচ্ছেন শুধু 26 সালে। Do you know that? Would you believe it? The year when he met Mussolini, that disastrous encounter, that year itself, when he was crestfallen, when Romain Rolland had exposed to him the real face of Mussolini, and he was really suffering inwardly, such a man traveled to 12 countries in inclement weather in ships. He had seasickness, but he had to go. Jetei hobe. He wrote to his daughter Mira, তোরা আমাকে আটকানোর চেষ্টা করিস না, আমাকে তো যেতেই হবে। বলতে পারবে না এখানে থাকো, ঘর আর বাহিরকে মেলানো। হ্যাঁ, এইটাই হচ্ছে ঘরে বাইরে একটা নাম নয়। দ্যাটস হোয়াট হি ওয়ান্টেড টু ডু। ভেরি ইম্পর্টেন্ট। যে দেশে গেছেন বাঁচার রসদ খুঁজেছেন, এত বেশি দেশে কোনো কবি যাননি পৃথিবীর ইতিহাসে। কটা লোক আজকে যখন ইচ্ছে করলে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days তখন ছিল, সবাই বলতো কি করে সম্ভব? জুল ভ্যানের লেখা, আলিয়ান্স ফ্রান্সেসের প্রথম ডিরেক্টর জুল ভ্যান, বাঙালিরা বলে জুলে ভার্ন। যেমন রেনেসাঁসকে বলে রেনেসাঁ, সাঁ লাগালে ভাবছি ফ্রেঞ্চ হয়ে গেল। হ্যাঁ, আসলে কিন্তু রেনেসাঁস, নেসাঁস মানে জন্ম, date de naissance মানে year of birth, তো date de naissance সেরকম রেনেসাঁস। তো বাংলা রেনেসাঁসের সর্বশ্রেষ্ঠ ফসল যদি রবীন্দ্রনাথ হন, ভোরের পাখি যদি হন রামমোহন রায়, সেই মানুষটি পৃথিবীকে খুঁজছেন। ঝড়ের রাতে তাঁর অভিসার। নিখিলেশ বলেছিল, অন্ধকারের ভেতর থেকে আমার অন্তরের পাখি গান গেয়ে উঠছে। রবীন্দ্রনাথ খুব কম বয়সে পানিহাটির ছাতুবাবুর বাড়িতে পেয়ারা বাগানের ভেতর দিয়ে প্রথম গঙ্গা দেখেন। এই বিরাট পৃথিবী, সেই তার প্রথম বাহিরে যাত্রা। ঘর আর বাহিরের এই মিলন ওর জীবনের সবচেয়ে বড় আবিষ্কার, যেটা আর কেউ করেনি। ওকে বলা হয় বিশ্বকবি, কিন্তু কথাটা কথার কথা নয়। বিশ্বকবি যদি কেউ হতে পারে গত শতাব্দীতে, তার আগের শতাব্দীতে, তার আগের মধ্যযুগ থেকে, আর কারোর কথা মনে পড়বে না আমাদের। দান্তে শোনা যায়
আমি ফরাসি বন্ধুদের কাছে শুনেছি যে প্যারিসে এসেছিলেন ফরাসি শিখতে, জানি না। কিন্তু ইনি কোনো দেশ নেই অস্ট্রেলিয়া এবং আফ্রিকা বাদ দিয়ে যা তিনি ভ্রমণ করেননি। একই দেশে বারবার যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, জাপান যাচ্ছেন, নিন্দিত হচ্ছেন। জাপানে 1916 সালে যখন উনি বলছেন ন্যাশনালিজম ইজ অ্যান অ্যানেস্থেশিয়া, আজকে যুদ্ধ যখন হতে শুরু করেছিল প্রায়, সারা দেশে যে উত্তেজনা দেখলেন, সেই উত্তেজনার মধ্যে রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে যাচ্ছেন। যেমন রোম্যান রোল্যান বিরুদ্ধে যাচ্ছেন। জার্মানির দরকার ছিল, ফরাসিদের দরকার ছিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধে জেতা, কারণ আলজাস লোরেন পুনরাধিকার করে নেওয়ার প্রশ্ন ছিল। তা সত্ত্বেও রোম্যান রোল্যানের এগেনস্টে গিয়ে বলেছিলেন au-dessous de la mêlée, হানাহানির ঊর্ধ্বে। সেই রবীন্দ্রনাথ। নিখিলেশ বলছে বিশ্বকে আমার চাই, নইলে আমি বাঁচি নে। রবীন্দ্রনাথ। আর আমরা যখন পৃথিবী গোলকায়িত হয়েছে, গ্লোবায়িত হয়েছে, তখনও আমরা পৃথিবীকে বুঝতে পারি না, পৃথিবীকে বোঝার চেষ্টা করি না, অনুধাবনের চেষ্টা করি না, সারা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু কি নিয়ে আসি ঘরে? একটা প্যাশন প্লে দেখে নতুন করে সৃষ্টি করতে পারবো শিল্পকে? আমরা ছিলাম ট্যুরিস্ট, উনি ট্যুরিস্ট না, উনি দ্য আর্ট অফ সিইং জানতেন। কিয়োকো নিওয়ার কাছে শুনেছি আমি, জাপানি রবীন্দ্র বিশেষজ্ঞের কাছে, যে জাপান যাত্রীতে রবীন্দ্রনাথ জাপানকে যতটা বুঝেছেন, জাপানিরা ততটা বোঝেনি। কত কম কথায় বলা যায় মিনিমালিস্ট আর্ট, যার উদাহরণ হাইকু। প্রথম হাইকু অনুবাদ করেন রবীন্দ্রনাথ, আপনারা সকলেই জানেন, পুরনো পুকুর জলের, ব্যাঙের লাভ জলের শব্দ। একটা লোক পায়োনিয়ার, ছোট গল্পের ক্ষেত্রে পায়োনিয়ার, সমস্ত গান রচনার ক্ষেত্রে পায়োনিয়ার। এরকম কোথাও দেখা যায় না। নাটক রচনা কতবার লিখেছেন রক্তকরবী? শঙ্খ ঘোষের কাছে আমি শুনেছি 10 বার রক্তকরবী লিখেছেন, প্রথম থেকে শেষ। একটা ছাত্রকে দিয়ে একটা আনসার আমি 3 বার লেখাতে পারি না, সেখানে রবীন্দ্রনাথ 10 বার রক্তকরবী রিরাইট করছেন A to Z। এর কি মানুষ না দানব? মহামানব। এই যে শেষ করলো, বললো শিশুতীর্থ, শেষ হচ্ছে ওই মহামানব আসে। ওই রবীন্দ্রনাথের ওপর সত্যজিৎ রায়ের তথ্যচিত্র, ওই মহামানব আসে। সে ওই মহামানব যেন তিনি নিজে। কি করে করছেন সেই মানুষটি? সেই যে ছোটবেলায় পেনেটিতে পেয়ারা বাগানের ফাঁক দিয়ে বাহিরের জগতে যেন নূতন জন্মলাভ করিলাম, সেদিন থেকে তৈরি হয়েছিল তার বিশ্বচেতনা, ভেলটানশাউং। বিশ্বকে আমার চাই, একটু আগে বললাম, নইলে আমি বাঁচি নে। নতুনকে দেখতে হলে একটু বিশেষ রকম বাতি জ্বালাতে হয়, সেই বাতিটা আমরা হারিয়ে ফেলেছি। এটা আছে পথেও পথের প্রান্তে, রানী মহলানবিশকে লেখাছি। ঠিকই অপূর্ব, যদি পড়েন জীবন সার্থক হয়ে যায়। একবার, বেশি দাম না, কষ্ট হবে না কোনো। অনেকে বলে বুকে ব্যথা করে, এত দাম। বিশ্বভারতী বইতে এখন ওই একটা গুণ আছে, তো অতি সুমুদ্রিত বই, এবং শোনা যাচ্ছে অর্ধেক বই পাওয়া যাচ্ছে না এখন, কিন্তু তা সত্ত্বেও আপনারা যদি একটু খেয়াল করেন যে পথেও পথের প্রান্তে, উফ, রানী মহলানবিশকে লেখা। তাতে আছে পৃথিবী আপনাকে প্রকাশ করে দুরকমের চলন দিয়ে। একটা চলন তার নিজেকে ঘিরে ঘিরে, আর একটা চলন বড় যাত্রাপথে সূর্যের চারদিকে। আমরা এই দুই যাত্রাপথকে মেলাতে পারিনি বলে জীবন রণক্ষেত্রে বারবার হেরে যাই। নিজেদের চলন এবং বিশ্বকে ঘিরে, সূর্যকে ঘিরে যে চলন, ভুলে যাই। দীপেশ চক্রবর্তী রবীন্দ্রনাথের কবিতায় প্রাণের রণ কথাটা আবিষ্কার করেছেন। প্রাণের রণ, বাঁচার জন্য যে যুদ্ধ। সবাইকে বলা হয় সাহিত্য কেন পড়ি, এক একজন এক এক রকম মানে করে। ফ্লোবের বলেছিলেন বাঁচার জন্য পড়ি, in order to survive, in order to live, afin de vivre, বাঁচার জন্যে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে এটুকু বলার, প্রাণের রণ আমাদের অধরা থেকে গেল, কারণ আমরা এই দুই চলনকে, বাহির ও ঘরকে মেলাতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করছি
অপেক্ষায় আছি। মুক্তধারাকে ধন্যবাদ। আজকে মনে হয় একটা চিহ্ন রাখা গেল এই অগ্রসরতার, এই এগিয়ে যাওয়ার পথে একটা প্রয়াস হিসেবে। নমস্কার।